কথায় আছে সব পূর্ণ বারবার, গঙ্গাসাগরে একবার। আসন্ন 14ই জানুয়ারি 2025-এ মকর সংক্রান্তির পুণ্যস্নান যদি করতে চান, তার আগে কিভাবে এই গঙ্গাসাগরে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন আর কিভাবে পুণ্যস্নান করবেন তার সঠিক খবর পেতে অবশ্যই দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল। আর এখানে কিভাবে আসবেন চলুন সেই গল্প শুরু করি একদম প্রথম থেকে। গুড মর্নিং, আবার নতুন একটা যাত্রা নিয়ে শুরু করেছি। আজকে পথ চলা আপনাদের প্রিয় চ্যানেলে সেই গল্পটি শুরু করব। আজকে শিয়ালদা স্টেশন থেকে নামখানা পর্যন্ত আমাদের গন্তব্য গঙ্গাসাগর। সামনেই গঙ্গাসাগর মেলা আসছে 2025, আর তারই হাল হকিকত আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি যাব হচ্ছে গঙ্গাসাগরের দিকে। চলুন, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের নর্থের একদম মেন এন্ট্রিতে। এখান থেকে ভিতরে ঢুকবো। ঘড়ির কাটায় এখন সকাল 6:57। শিয়ালদা মেন লাইনে আমি দাঁড়িয়ে আছি এখন নর্থের দিকে। আমরা যাব হচ্ছে শিয়ালদা সাউথ ডিভিশনে। সেখান থেকে আমাদের নামখানা লোকাল সকাল 7:14। চলুন সেদিকেই যাই, এদিক দিয়ে ঢুকবো। টিকিট কেটে নিয়েছি। টিকিট নিল হচ্ছে শিয়ালদা থেকে নামখানা 25 টাকা। 34720 নামখানা লোকাল। 7:14 ছাড়বে প্ল্যাটফর্ম নম্বর 17। আমরা নর্থ থেকে শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে যাচ্ছি। দেখুন সকালবেলায় কিন্তু মানুষের মধ্যে কর্মব্যস্ততা প্রচুর। আমরা চলে এসেছি শিয়ালদা সাউথ ডিভিশনে, আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 17 নম্বর প্ল্যাটফর্মে 7:14 নামখানা লোকাল ছাড়বে। ঘড়ির কাটায় 7টা বেজে গেছে। চলুন তাড়াতাড়ি ট্রেনের দিকে যাই। শিয়ালদা নর্থে আছে 1 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত, আর 15 থেকে 20 আছে শিয়ালদা সাউথ ডিভিশনে। আর এখানে দেখুন নামখানা লোকাল দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। 34720 শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটি যাবে হচ্ছে ডাইরেক্ট লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এই হচ্ছে সামনের ট্রেন। আমরা ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছি, এখন ট্রেনে উঠবো। আর এখান থেকে ট্রেন ছাড়বে হচ্ছে সকাল 7:14 এবং লক্ষ্মীকান্তপুরে পৌঁছাবে হচ্ছে 8:56। সেখান থেকে গাড়ি নম্বর চেঞ্জ করে আরও কিছুক্ষণ সময় ওখানে অতিবাহিত করে 9:15 সেটা ছেড়ে যাবে হচ্ছে টুয়ার্ডস নামখানার দিকে, এবং নামখানা পৌঁছাবে সকাল 10:04। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। শীতের সকাল, অলরেডি সূর্য উঠে গেছে। সূর্যের আলো, মিঠে আলো গায়ে মেখে আমরা কিন্তু এখন এগিয়ে যাব শিয়ালদা স্টেশন থেকে টুয়ার্ডস নামখানার উদ্দেশ্যে। আমি 14ই জানুয়ারি 2025-এ এবছরে গঙ্গাসাগর মেলা মকর সংক্রান্তি সেদিন থেকে পুণ্যস্নান হবে। আমি ডিটেলস আপনাদের এই ভিডিও ব্লগে দেখে দেবো যে কবে থেকে পুণ্যস্নান শুরু হবে এবং কবে শেষ হবে, মেলা কবে শুরু হবে, মেলা কবে শেষ হবে, আর কীভাবে যাবেন পুরো ডিটেলস জানতে অবশ্যই দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল, আর সঙ্গে bedouin@চন্দন ট্রাভেল বক্স চ্যানেলে। আপনারা যারা ডাইরেক্ট শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত যেতে চান, আপনি যদি হোয়ার ইজ মাই ট্রেন বা শিয়ালদা সাবারবানে অ্যাপে যদি নামখানা পর্যন্ত সার্চ মারেন, ট্রেন কিন্তু পাবেন না। দুটি ট্রেনই দেখাবে, আর যে ট্রেনগুলো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সেই ট্রেনগুলোই কিন্তু নামখানা যায়, তার সবগুলো যায় না, সিএম ট্রেনই যায়। যদি আপনারা যান তো শিয়ালদা থেকে আগে লক্ষ্মীকান্তপুর সার্চ দেবেন, সেখানে আপনারা লক্ষ্মীকান্তপুর লোকালগুলো দেখাবে, সেইগুলোই পরবর্তী ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত এক্সটেনশন হয়, শুধু গাড়ির নাম্বারটা চেঞ্জ হয়। ঘড়ির কাটায় 7:14 ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে টুয়ার্ডস নামখানার উদ্দেশ্যে। ট্রেন 108 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষমেশ ঢুকছে নামখানা স্টেশনে। বন্ধুরা এসে পৌঁছেছি নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে 108 কিলোমিটার পথ পাড়ি দিয়ে
এই মুহূর্তে এসে পৌঁছেছি নামখানা স্টেশনে। এখানে ট্রেনের টাইম ছিল 10টা বেজে 5 মিনিটে। ট্রেন এখানে এসে পৌঁছেছে 10টা বেজে 15 মিনিট, 10 মিনিট লেটে ট্রেন এখানে ঢুকেছে। আর এটা হচ্ছে নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা আবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব মেন গেট দিয়ে বাইরের দিকে। সেখান থেকে দেখি টোটো অটো কি পাওয়া যায় আমাদের বেনুবন ফেরিঘাট যেতে। নামখানা স্টেশনের বাইরে এলাম। নামখানা স্টেশনের ঠিক বাইরে এলেই আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন দেখুন প্রচুর টোটো আছে। এখান থেকেই আপনি কিন্তু 3টে স্পটে যেতে পারবেন। এক হচ্ছে বকখালি, এক হচ্ছে মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জন্য জেটিঘাট, আর যাওয়া যাবে গঙ্গাসাগর যাওয়ার জন্য জেটিঘাট। তো এখানে নামার সঙ্গে সঙ্গে কিন্তু টোটো চালকরা কিন্তু প্রচুর হাঁকডাক করবে, আপনারা সেই হিসাবে জিজ্ঞেস করে ডেট ঠিক করে যাবেন। তো বন্ধুরা আমরা একটা টোটো ভাড়া করে ফেলেছি। তো শেয়ারে টোটো করে আমরা যাচ্ছি এখন বেনুবন ঘাট। খুব বেশি দূর না, এই কিলোমিটার 2, তাই তো? কিলোমিটার 2 ডিস্টেন্স নামখানা স্টেশন থেকে। আপনারা বাইরে এসে টোটো পেয়ে যাবেন, আর কিছুটা হেঁটে এসে যদি মেন রোডে চলে আসেন হাই রোডে, সেখানেও আপনার টোটো পেয়ে যাবেন। সেখান থেকে টোটো করে আপনি চলে আসতে পারেন এই বেনুবন ঘাটে। আপনার চেষ্টা করবেন এই যেটা ট্রেনটা 10টা 5-এ ঢোকে আর নামখানাতে, সেটা ধরলে আপনার হাতে একটু বেশি সময় পাবেন। যেটা ধরলে আপনি মোটামুটি 11টা লঞ্চটা আপনি পেয়ে যাবেন। তো আমরা প্রায় চলে এসেছি। তো বন্ধুরা আমরা বেনুবন ঘাটে যাওয়ার লঞ্চ বা ফেরিঘাটে চলে এসেছি। ওই মিনিট 10 মতো লাগলো টোটোতে। 2 কিলোমিটার রাস্তা ভাড়া পড়বে পার হেড 15 টাকা করে, 15 করে পার হেড। আর এই সামনেই হচ্ছে জেটিঘাট। এই হচ্ছে জেটিঘাটে যাওয়ার রাস্তা। আর এখানে টিকিট কিন্তু আপনারা পাবেন লঞ্চের মধ্যে। আর এই যে ব্রিজ করে আপনারা কিন্তু নামখানা থেকে সামনে সোজা চলে যেতে পারবেন হচ্ছে টুয়ার্ডস বকখালির দিকে, এবং তার সঙ্গে আছে মৌসুনী আইল্যান্ডে যাওয়ার জেটিঘাটের দিকে। এই ঘাটের একটা সুবিধা হচ্ছে এখানে যে পরিমাণ জল থাকে, জোয়ার ভাটার জন্য কোনো সমস্যা হয় না, সবসময় জেটি চলাচল করতে পারে। আর কাকদ্বীপ থেকে গেলে কিন্তু প্লট নম্বর 8 থেকে যে জেটিগুলো ছাড়ে, সেখানে কিন্তু জোয়ার ভাটার জন্য সমস্যা হয় একটু। আজকে আপনারা একটা ভালো অ্যাপ ইউজ করতে পারেন, গঙ্গাসাগর অ্যাপ বলে, যারা গঙ্গাসাগর যাবেন সেখানে আপনাকে ডেইলি ডিটেলস জানিয়ে দেবে যে লঞ্চ ঘাট থেকে ফেরি সার্ভিস কীভাবে কী হচ্ছে। এই হচ্ছে লঞ্চে উঠব আমরা, যাব এমভি রাজকন্যাপুরে। এই হচ্ছে আমাদের লঞ্চ, এই লঞ্চে আমরা উঠবো। সবাই উঠছে, চলুন আমি উঠে যাই। সামনে হচ্ছে পাইলটের জায়গা, আর এই উঠে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে কিছুটা নামলে আপনার পেয়ে যাবেন কিন্তু বসার জায়গা। একটি ট্রলারের মধ্যে কিন্তু বা জাহাজের মধ্যে কিন্তু ইন্ডিয়ার পতাকা তত্তরিয়ে উঠছে। আর এই হচ্ছে সেই বকখালি যাওয়ার ব্রিজ। আর তার পাশে দেখুন প্রচুর ট্রলার কিন্তু সারিবদ্ধভাবে আছে, এদিকেও আছে এদিকেও আছে জাহাজের প্রপেলার। এই হচ্ছে নোঙর, এই হচ্ছে পাইলট কেবিন। এই লঞ্চের পাইলটের কাছ থেকে জানতে পারলাম টোটাল সময় লাগবে এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো বেনুবন ঘাট। সাগরে যখন মেলা শুরু হবে, মেলা সময় তখন 70টি লঞ্চ চলবে সারাদিনে টোটাল এখান থেকে, এই নামখানার বেনুবনের ফেরি জেটিঘাট থেকে বেনুবন যাওয়ার জন্য। আর মেলা শুরু হবে আগামী বছর 10ই জানুয়ারি এবং মেলা চলবে 8 থেকে 10 দিনের মতো। আর মকর সংক্রান্তির পূর্ণ স্নান শুরু হবে 13 তারিখ থেকে, আর 14 তারিখ হচ্ছে পূর্ণ মকর সংক্রান্তি। 13, 14, 15 চলবে কিন্তু এই পূর্ণ স্নান। আমি ডিটেলস আরও জানতে পারলে একদম গঙ্গাসাগর মেলার ওই প্রাঙ্গণে গিয়ে আপনাদের সামনে সেটা তুলে ধরবো, দেখতে থাকুন ততক্ষণ পুরো আপডেট পাওয়ার জন্য। লঞ্চ কিন্তু ছেড়ে দিল, 11টা 6 কথা ছিল, 3 মিনিট। সামনের লঞ্চটা কিন্তু বেনুবন থেকে ফিরে এলো। আর এদিকে দেখুন প্রচুর কিন্তু যে ট্রলারগুলো আছে সব কিন্তু গভীর সমুদ্রে মাছ ধরার জন্য।
ভারতের আভ্যন্তরীণ গঠন, যেমন মাঝখানে চৌকির মতো করা আছে বসার জায়গা। আর এখানে কন্ডাক্টর কিন্তু টিকিট কাটছে 40 টাকা করে ভাড়া পার হেড, 40 টাকা করে ভাড়া পার হেড। আর এটা মেলার সময় কিন্তু বেড়ে হবে 75 টাকা। সূর্যের আলো গায়ে মেখে আর এই নদীপক্ষে লঞ্চে করে চলেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই সময় কিন্তু ওয়েদার পুরো রৌদ্রোজ্জ্বল দিন, কত পূর্ব লাগছে কিন্তু এখানে। আমরা সাগরদ্বীপে প্রায় পৌঁছে গেছি। আর হয়তো দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সাগরদ্বীপ। এখান থেকে বেনুবন ঘাট আর কিলোমিটার 5 মতো। এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, হচ্ছে পার হেড 40 টাকা করে। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বেনুবন ফেরিঘাটে। লঞ্চ থেকে নামলাম, নেমে এই পথ ধরে আমরা যাব হচ্ছে এবার বাইরের দিকে। আসন্ন মেলা উপলক্ষে নদীপক্ষ কিন্তু ড্রেজিং হচ্ছে। আর আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে বেরিয়ে যাব, বেরিয়ে দেখি কি গাড়ি আছে। তো বন্ধুরা, আমরা লঞ্চ থেকে নেমে একটা টোটো রিজার্ভ করে নিলাম। এখানে টোটো, অটো, ম্যাজিক গাড়ি আর সুমো গাড়ি পাওয়া যায়। টোটো এবং সুমো গাড়ির পার হেড ভাড়া হচ্ছে 60 টাকা। এটা কি এখন 60 টাকা নাকি মেলার সময় বেড়ে যাবে? আবার মেলার সময় বেশি হয়ে যাবে, মেলার সময় একটু বেশি বেড়ে যাবে। ওটা কি রেট প্রতিবার চেঞ্জ হয়? না না, চেঞ্জ হয় না, এটাই আছে বর্তমান এখন। হ্যাঁ, আর রিজার্ভ করলে টোটো রয়েছে 520। আচ্ছা, রিজার্ভ করলে 520 মেলার সময়? না না, এই সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা যদি যাতায়াতের জন্য একবারে রিজার্ভ করেন, 4 জন থাকলে সুবিধা হয়, 4 জন 5 জন, সেক্ষেত্রে আপনার পড়বে হচ্ছে যাতায়াত মিলে 520, মানে 270 টাকা করে এক পিঠে পড়বে। তো আপনি যদি চান আপনি একবারে করে নিতে পারেন, নাহলে আপনি দুবারেও করে নিতে পারেন। যাওয়ারটা করলেন, ফেরার সময় ফেরারটা করে নিতে পারেন। তো যাওয়ার আসাটা একবারে করে নিলে আপনার একটা হেডেক কমে গেল। ওখান থেকে আবার আপনার একটা অটো বা টোটো ভাড়া করতে এখানে আসতে হবে বেনুবন ঘাটে, তো সেটা আপনার করতে হবে না। আর এখান থেকে সাগর কত দূর? এখান থেকে তোমার 17 কিলোমিটার। হ্যাঁ, যেখানটায় পার্কিং আছে, হ্যাঁ, ওখানটা পর্যন্ত 17 কিলোমিটার। আর এখান থেকে টোটাল হচ্ছে বেনুবন ঘাট থেকে সাগর মেলা প্রাঙ্গণ বা কপিলমুনির আশ্রম, সেটা হচ্ছে 17 কিলোমিটার মতো। চলুন আরও আপনাদের ডিটেল যা দেখতে পাচ্ছি আপনাদের এখানে তুলে ধরুন, দেখতে থাকুন। এদিক থেকে চলে গেল যদি কচুবেড়িয়া, যেটা থেকে সাগরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, সাগর খরচদার সামনে। স্বর্গ আশ্রম গাড়িতে তার ডান দিকেই চলে যাবো কপিলমুনি আশ্রম, আর যুব আবাসও এই পথে। ভারত সেবাশ্রম। আমরা বেনুবন ঘাট থেকে চলে এসেছি ইউথ হোস্টেলে। আর ইউথ হোস্টেলে আমরা নিয়ে এসছে আমাদের পল্লবদা, আমাদের টোটো চালক। আর আপনারা যখন আসবেন এই দাদার সঙ্গে কিন্তু আপনারা ঘুরতে পারেন, আপনাদের ভালো লাগবে। দাদা এমনি আপনাদের ওখান বেনুবন ঘাট থেকে তো নিয়েও আসবে এবং সেখানে পৌঁছেও দেবে। তার সঙ্গে আপনাদের কিন্তু এখানকার লোকাল যে সাইট সিনগুলো আছে অন দ্য ওয়েতে সেগুলো করিয়ে দিতে পারবে। তো দাদার থেকে আমি জেনে নিচ্ছি, দাদার ফোন নম্বরটা একটু কাইন্ডলি বলে দিন। 9832618139। আচ্ছা, আমি ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনেও দিয়ে দেবো, দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর আপনারা আসলে আর দাদাকে আপনি যদি বলে দেন যে আপনার টোটো লাগবে, টোটোর ব্যবস্থা তো করে দেবে, সঙ্গে যদি বলেন যে হোটেলের ব্যবস্থা করে দিতে, সে ব্যবস্থা কিন্তু দাদা করে দেবেন। দাদা হবে তো সেটা? হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। দাদার নামটা বলুন। পল্লব দাস। পল্লব দাস। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার এদিকে আসলেই আপনারা এই সামনে হচ্ছে কপিলমুনির আশ্রম। এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 60 মিনিট লাগবে, আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে ইয়ুথ হোস্টেল, পশ্চিমবঙ্গ সরকারের ইয়ুথ আবাসন। চলুন, আমরা এখানে হোটেল অনলাইনে বুক করে নিয়েছি। আপনারা চাইলে মৌলালির যুব কল্যাণ দপ্তর থেকেও সে অফলাইনেও বুক করতে পারেন। তো আমরা চলুন ভিতরে যাই, গিয়ে দেখি। সাগরের মেলার আগে কিন্তু যুব কল্যাণ দপ্তরের হোস্টেল কিন্তু নতুন রূপে সেজে উঠছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের ইয়ুথ হোস্টেল। আর তার ঠিক এই রাস্তা দিয়ে কিছুটা দূর এগেই
পাশেই আছে কিন্তু আপনার খাবার হোটেল, আপ্যায়নী হিন্দু হোটেল। আশেপাশে প্রচুর হোটেল আছে খাবার, চলুন দিয়ে দেখে আসি খাবার কি আছে। তো আমরা খাবার পেয়ে গেছি। খাবারে ভেজ খাবার, ডাল, ভাত, আলু ভাজা, আর এখানে আছে বাঁধাকপি, পেঁয়াজ, লেবু তো আছে। সবজি ভাত হচ্ছে 55 আর মাছ ভাত হচ্ছে 80। মাছ দিয়ে গেল পোনা মাছ। খাবার সেরে বেরিয়ে পড়ুন সাগর সঙ্গমের উদ্দেশ্যে। ওই দূরে দেখা যায় কপিলমুনির আশ্রম, আর এখানে দেখুন মাঠের মধ্যে কিন্তু এখনো কাজ চলছে। এখানে দোকানপাট হবে বা বাসস্থান তৈরি করা হবে আর্টিফিশিয়াল। আর আমরা এখন এই মাঠের উপর দিয়ে যাচ্ছি হচ্ছে গঙ্গা সাগরের দিকে। এই পুরো প্রাঙ্গণ জুড়ে দোকানপাট হবে, বাসস্থান হবে। আর এখানে দেখুন মাটি খুঁড়ে জলের লাইন করা হচ্ছে। এটা শুধুমাত্র ফায়ার ব্রিগেডরা ইউজ করতে পারবে। যদি কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে সেক্ষেত্রে এইখান থেকে জল নির্গত হবে, তা থেকে এখানে কিন্তু যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে সেটাকে রক্ষা করা হবে। সামনেও প্রচুর প্যান্ডেল করে হচ্ছে, দোকানপাট তৈরি হবে। এই মুহূর্তে এসে পৌঁছেছি গঙ্গাসাগরের ঠিক সামনে। এর সামনেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর। দেখুন লোকজন ওখানে পুণ্য স্নান করছে। যারা মকর সংক্রান্তির পুণ্য স্নানের যে ভিড়টা হয় সেখান থেকে ফাঁকায় ফাঁকায় পুণ্য স্নান সারতে যাচ্ছেন, তারা কিন্তু স্নান করে এই সামনে রাস্তা আছে, রাস্তা ধরে চলে যেতে পারবেন ওই দূরে কপিলমুনির আশ্রম। এখানে দেখুন চারিদিকে প্রচুর বাঁশ পড়ে আছে। এই বাঁশ দিয়ে কিন্তু তৈরি হবে এই মেলা প্রাঙ্গণের পরিকাঠামো। আর সেখানেই আপনারা এখানে পেয়ে যাবেন অস্থায়ী শিবির, তার সঙ্গে দোকানপাট, আরও অনেক কিছু। এই পুরো প্রাঙ্গণ জুড়ে তৈরি হবে এই মকর সংক্রান্তির গঙ্গাসাগর মেলার পুরো কাঠামো। স্নান করার ঘাটে যাওয়ার আগে ডান দিকে আশেপাশে কিন্তু বেশ ভালো বিভিন্ন ধরনের শাঁখ, শঙ্খ এসবের দোকানপাট আছে। রাত্রেবেলা কিন্তু আরো দেখতে ভালো লাগবে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি স্নান ঘাটের দিকে। এই সামনে হচ্ছে ঘাট, এখন ভাটা চলছে। ভাটা চলার জন্য কিন্তু জল কিন্তু অনেক দূরে চলে গেছে। যখন জোয়ার থাকে তখন কিন্তু এসব জায়গায় জলে থাকে। দেখুন জলের স্রোত যেই পর্যন্ত এসছে তা বোঝা যাচ্ছে। আর এখানে ছোটখাটো টুকটাক দোকান আছে। আর যারা মহিলারা আছে তাদের কাপড় ছাড়ার জন্য কিন্তু এখানে জায়গা করে দেওয়া আছে। এখানে প্রতিজনের জন্য 20 টাকা করে নেওয়া হয় কাপড় ছাড়ার জন্য। সকালবেলা যখন জোয়ারের জল আসবে তখন কিন্তু এই চত্বরে জল থাকার দরুন কিন্তু আপনারা এখানেই পুণ্যস্নান করতে পারবেন। এটা হচ্ছে 5 নম্বর স্নানের ঘাট। এরপরে এদিকে আর কোনো ঘাট নেই। এদিক থেকে আছে ওদিকে 4 নম্বর ঘাট, এদিক থেকে ওদিকে আরো 3টে ঘাট আছে। এটা শেষ ঘাট, 5 নম্বর ঘাট। চারিদিকে কিন্তু প্রচন্ড কাদা, শুধু এই জায়গাটায় একটু বালি আছে, কাদা নেই বলতে গেলে। আর এখানে দেখুন মানুষ কিন্তু পুজো আর্চাও করছে, প্রচুর লোকের সমাগম আপাতত দৃষ্টিতে হয়েছে এখন। আর এদিকে দেখুন ভিক্ষুকরা পাশাপাশি বসে আছে, আর এদিকে ঠাকুর মশাইরাও ঘুরে বেড়াচ্ছে পুজো আর্চা করার জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে, একদম গঙ্গা বক্ষে। প্রচন্ড কাদা, আস্তে আস্তে গঙ্গার মোহনার দিকে যাচ্ছি। জল স্নান হয়তো এখন আর করা সম্ভব না, তাই হালকা করে গঙ্গার জল কিন্তু ছিটিয়ে নিলাম মাথায়। আর এই গঙ্গার ঘাট থেকে স্নান করে ফেরার পথেই আপনি রাস্তার ধারে দেখতে পারবেন মা গঙ্গা, কপিলমুনি এবং মহাদেবের এই বিশাল মূর্তি। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই এত একটা বড় বড় বিশ্রামালয়। আর স্নান করে সামনের রাস্তা ধরে সোজা চলে আসলে আপনি চলে আসবেন মন্দিরের একদম মূল প্রাঙ্গণে। ফুল দিয়ে 100 টাকার আছে 10 পিস নাড়ু। হ্যাঁ, আর মঙ্গল কলস দিয়ে আচ্ছা 100 টাকা আছে পূর্ণ সাজ দিয়ে। এটা নারকেল, লাড্ডু, সন্দেশ, ফটো চটো সব মিলিয়ে 200 টাকা আছে। এটা সন্দেশ লাড্ডু দিয়ে 200 টাকা আছে। এটা লাড্ডু ও আর গুজিয়া আর রেবড়ি দিয়ে 301 আছে। এরকম পুজো দিয়ে এলে প্যাকেট করে দেবো, তারপরে এসে পয়সা। তো আমরা পুজোর ডালা নিয়ে নিলাম এখান থেকে। হ্যাঁ, টোটাল আছে নারকেল, মঙ্গল ঘট, লাড্ডু আর সন্দেশ আর নকুলদানা নিয়ে আছে টোটাল 200 টাকা পড়লো। মা বিন্দুবাসিনী পুষ্প ভান্ডার, এখান থেকে চাইলে আপনারা প্রসাদ সংগ্রহ করে কপিলমুনির আশ্রমে পুজো দিতে পারেন। এছাড়াও এখানে কিন্তু প্রচুর দোকান আছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু আপনি চাইলে সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। আমরা ডালা নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি, এখানে কপিলমুনির আশ্রমে তার পুজো দেওয়ার জন্য। ভগবান শ্রী রামানন্দ জয়জি, নরসিংহদেব, রাধাকৃষ্ণ, বজরংবলী, ভগবান শ্রীরাম, সীতা, কপিলমুনি,
মা গঙ্গা আর রাজা সাগরের মূর্তি, শিব পার্বতীর সঙ্গে গণেশজি, বিশালাক্ষী বনদেবী, দেবরাজ ইন্দ্র, আর এখানে আছে মা কালীর শিব পরিবার। আর এই পুরো চত্বরে জুড়ে কিন্তু সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত হবে সন্ধ্যা আরতি, 5টা থেকে 5:30 পর্যন্ত হবে সকালের আরতি, যেটা হয়ে মন্দির খুলবে এবং সন্ধ্যা আরতি হয়ে মন্দির বন্ধ হবে। ঠাকুরমশাই, এবারে পুণ্যস্থানের লগ্ন কটায়? 12 তারিখ। 12 তারিখ ভোরবেলা থেকে 12 তারিখ আর 13 তারিখ 12, 13, 14, 15 এই 4 দিনই পুণ্যস্থান করা যাবে, তাই তো? এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের মূল মন্দির, তার 3টি চূড়া, আর তার ঠিক পাশে এই যে খুবচি ঘরগুলো দেখা যাচ্ছে, এইগুলিতেই থাকেন, বিরাজ করেন কিন্তু এখানকার নাগা সন্ন্যাসীরা। এখন অনেক কম আছে, আর যখন মকর সংক্রান্তির সময় হবে তখন কিন্তু প্রচুর নাগা সন্ন্যাসী এখানে অবস্থান করবেন। আরতি হয়ে যাওয়ার পরে কিন্তু মন্দিরের কপাট বন্ধ হয়ে গেল, তার সঙ্গে মন্দিরের ঠিক পাশে চাঁদটাকে দেখুন কি সুন্দর লাগছে। ফুড কোর্ট আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে জিবিডি এর, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ফুড কোর্ট হচ্ছে এটা। ডিনার নিয়েছি, ডিনারে দিয়েছি ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা আর ডিম কারি আছে। গুড মর্নিং। গঙ্গাসাগরের আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আছি গঙ্গাসাগরের ইউথ হোস্টেলের ঠিক পাশেই। আমি এখন দাঁড়িয়ে আছি, বেরিয়েছি, সকালবেলা যাব মন্দির দর্শনে। আরও এখানকার ডিটেলস, কোথায় কি যাওয়া যায়, টোটো ভাড়া কি, সব ডিটেলস আমি জানিয়ে দেবো। আর এদিকের গঙ্গাসাগরের হোস্টেলের ঠিক পাশে কিন্তু টোটো দাঁড়িয়ে থাকে, আর সামনে দূরে দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড, ম্যাজিক গাড়ি স্ট্যান্ড, ওখানে হচ্ছে মেন স্ট্যান্ড। আর তার ঠিক পাশে বাদিকেই হচ্ছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। হোস্টেলের ঠিক পাশেই এখানে দেখুন 2-3টে খাবারের দোকান আছে, আপনি চাইলে এখানে খাবার খেতে পারে নিতে পারেন। আমরা কিন্তু এখানেই খেয়েছিলাম, আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। আর এখানে আছে একটি গ্রসারির দোকান। এই রাস্তা দিয়ে হেঁটে মাত্র 2 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন কিন্তু কপিল মুনির আশ্রম। এই সামনে রাস্তা দিয়েও যাওয়া যায় বা এদিকের রাস্তা দিয়েও যাওয়া যায়। আর এই হচ্ছে টোটো স্ট্যান্ড, যেটা বললাম, টোটো স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড। আর এই ডান দিকে প্রচুর পরিমাণ কিন্তু মানে শাকাহারি নিরামিষ খাবারের দোকান আছে, এবং যারা নন বেঙ্গলি যারা এখানে আসে, বিশেষ করে রাজস্থান থেকে বা গুজরাট থেকে, তাদের জন্য শাকাহারি হোটেল কিন্তু এখানে প্রচুর আছে। মারওয়াড়ি ধাবা এন্ড পাঞ্জাবি খানা। দাদা, এখানে লোকাল সাইট সিনের মধ্যে কি কি পড়ে? শনি মন্দির আছে। শনি মন্দির কটা স্পট আছে? মোটামুটি 7খানা। কি কি আছে? শনি মন্দির, বিশালাক্ষী মন্দির একটা রয়েছে, বিশালাক্ষী মন্দির, মনসা মন্দির, আইলা স্পট, মনসা মন্দির, আইলা স্পট, গোষ্ঠ মন্দির, গোষ্ঠ মন্দির, আচ্ছা। তারপর রামকৃষ্ণ মিশন, নাগরাজ বাসুদেবের মন্দির, রামকৃষ্ণ মিশন আর নাগরাজ বাসুদেবের মন্দির। এই 7টা স্পট ঘুরতে কত পয়সা লাগে ভাড়া? এমনি রিজার্ভ যদি যাই, আর যদি পার হেড কেমন পড়ে? পার হেড 120 টাকা করে। পার হেড 120 টাকা। 5জন 4জন 5জন বসে, 5জন বসে যায় ম্যাক্সিমাম। আবার 2জন নিয়ে গেলে একটু বেশি পড়বে। দুজনে কত পড়বে? 450 টাকা। 450 টাকা। মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 2-2.5 ঘন্টা লাগবে। 2.5 ঘন্টা। আপনার নাম? আনোয়ার। আনোয়ার। আপনার ফোন নম্বরটা বলুন একটু। 8967 506402। টোটো ভাড়ার রেট চার্ট এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গঙ্গাসাগর এসে কোথায় খাবেন, কোথায় থাকবেন, চলুন সেই ডিটেলস আপনাদের সামনে তুলে ধর। আমি আজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলে। এখানে থাকার সবচেয়ে বেস্ট জায়গা। আমি ঘরের রিভিউ আপনাদের সামনে তুলে দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। আর তার সঙ্গে বুকিং ডিটেলস সেটাও জানিয়ে দেবো আপনাদের কিভাবে বুকিং করতে হবে। আর তার সঙ্গে কোথায় থাকবেন তো হলো, আর খাবেন কোথায়। এই হচ্ছে কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রমের পাশে এই হচ্ছে তার প্রাঙ্গণ, আর তার ঠিক পাশে এখানেই দেখুন প্রচুর খাবার দোকান আছে। কলকাতা হিন্দু হোটেল, মা ভগবতী আদর্শ হিন্দু হোটেল, মা কুসুম হিন্দু হোটেল, প্রচুর জায়গায় খাওয়ার জায়গা আছে। আর এদিকে আছে ফলমূলের দোকানও, আপনারা চাইলে এখানেও খেতে পারেন, বা ইউথ হোস্টেলের ঠিক পাশে কিন্তু ওখানেও আপনাকে হোটেল দেখেছি, সেখানেও আপনি চাইলে কিন্তু খেয়ে নিতে পারেন। সকালবেলায় চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, দেখুন কত শুনশান এবং ফাঁকা। হলি কপিল মুনি সরোবর, আর এই সরোবরের মধ্যে কিন্তু মা গঙ্গার একটি সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে। এই হচ্ছে কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রমের এই পাশেই দেখতে পারবেন যে যখন প্রচুর ভিক্ষুক বসে আছে, আপনারা চাইলে কিন্তু এখানে দান ধ্যান করতে পারেন। এটা এখানে পবিত্র বলে মনে করা হয়।
আর তার সঙ্গে এই কপিলমুনির ঠিক পাশেই আছে কিন্তু অখিল ভারতীয় শ্রী পঞ্চরামানন্দীয় নির্মিত একটি নিঃশুল্ক ধর্মশালা। আপনারা চাইলে কিন্তু এই ধর্মশালাতেও থাকতে পারেন। এখানে থাকার জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না। যদি আপনি কোনো ডোনেশন করতে চান তার জন্য সেটা আপনি করতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক। কপিলমুনি, মা গঙ্গা আর রাজা সাগরের মূর্তি। অনেক এখানে মানত করেন, আপনি চাইলে এই মানতের জায়গায় কিন্তু আপনি এখানে এই চূর্ণি বেঁধে দিয়ে যেতে পারেন। আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেখুন মন্দির প্রাঙ্গণ পুরো আলোকসজ্জায় সজ্জিত করা হবে, তার কাজ কিন্তু এখানে চলছে। এই হচ্ছে প্রসাদালয়। আপনারা চাইলে এখান থেকে ফুল ফলের বা প্রসাদের ডালা, পুজোর ডালা কিনে নিয়ে যেতে পারবেন। এখানে পরপর 3টে আছে, একটা ওখানে, একটা দুটো, আর ওই সামনে আরেকটি আছে, 3টে প্রসাদের ডালা স্টল আছে। তার মধ্যে প্রচুর দোকান আছে, সেখান থেকে আপনারা কিন্তু প্রসাদ নিয়ে যেতে পারবেন। আর সোজা সামনে চলে গেলে পৌঁছে যাবেন কিন্তু ঘাটে। এই মন্দিরের ঠিক পাশেই এসব ধাবাগুলো আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারবেন। কি পাওয়া যাবে ব্রেকফাস্টে এখন? এটাই পরোটা, আর লুচি হবে, রুটি হবে। রুটি ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি। পেটাই পরোটা আর তার সঙ্গে আছে ঘুগনি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নামখানা স্টেশনে। বিকেল 3টের ট্রেন ধরবো আমরা টুয়ার্ডস শিয়ালদার উদ্দেশ্যে। তো আমাদের 1 রাত 2 দিনের গঙ্গাসাগর ট্যুর হয়ে গেল। আর এখানে টিকিটের লাইন দেখুন। চাইলে আপনারা ইউটিএস অনলাইন টিকিট কেটে নেবেন। 34925 নামখানা শিয়ালদা লোকাল। এটা বিকেল 3টে বেজে এই নামখানা স্টেশন ছেড়ে ডাইরেক্ট শিয়ালদা যাবে। তা আপনারা যারা গঙ্গাসাগর থেকে ফিরবেন এই ট্রেন ধরেও কিন্তু ফিরতে পারেন। তা সেক্ষেত্রে আপনাকে 12:30 1টার যে লঞ্চটা আছে ওটা ধরতেই হবে বেনুবন ঘাট থেকে। ঘড়ি কাটা 3টে ট্রেন ছেড়ে দিল নামখানা স্টেশন শিয়ালদার উদ্দেশ্যে।